আমার নাম নিধি। ফুলশয্যা রাতে বর আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। ছোট থেকে আমি অনেক দুঃখ ও কষ্ট দেখে বড় হয়েছিলাম। তারপরে বিয়ের প্রথম দিন রাতেই আমার সঙ্গে এমন দুর্ঘটনা হয়েছিল যে ফুলশয্যা রাত ছেড়ে আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। ছোট থেকে এখন পর্যন্ত জানতে পারিনি যে আমার জন্মদাতা পিতাকে, কারণ আমি মাসির কাছে বড় হয়েছি। সে আমার নিজের মাসি ছিল না। আসলে আমার মা যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে আমার বাবা নাকি হাসপাতালের আয়া ও নার্সদের বলেছিল সে নিজের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য বাড়ি যাচ্ছে। তারপরে সে আমার মাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আর কোনো দিন হাসপাতালে ফিরে আসেনি। আমার জন্মের সময় মায়ের অনেক বড় অপারেশন করা হয়। তারপরে নাকি আমার জন্ম হয়েছিল। আমার জন্মের পরেও মা আমাকে এই পৃথিবীতে একা ফেলে রেখে চলে গেছিল। আমার বাবা কেন এরকম করেছিল সেটা তো আমি এখনও জানতে পারিনি। কেন আমার বাবা আমাকে ও মাকে হাসপাতালে একা ফেলে আর কোনো দিন ফিরে আসেনি। তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল দীপালি মাসিকে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল আমার সমস্ত খরচ দীপালি মাসিকে দেওয়া হবে যতদিন আমি বড় হয়ে না উঠি। যদিও দীপালি মাসি কোনো ইচ্ছে ছিল না আমাকে মানুষ করার, কারণ সে তো আগে থেকেই দুই মেয়ের মা ছিল। এবং দীপালি মাসির বর কোনো কাজ করতো না, সে তো সারাদিন মদ খেয়ে বাড়িতে পড়ে থাকতো। দীপালি মাসি যখন আমার দায়িত্ব নিজের ঘাড়ে নিতে রাজি হয়নি, তখন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমার মাসিকে ডাবল স্যালারি দেওয়ার কথা বলা হয় এবং তাকে বলা হয়েছিল আর কষ্ট করে হাসপাতালে তাকে আর আসতে হবে না। মাসি বাড়িতে বসে দ্বিগুণ বেতন পাবে। এই শুনে মাসি আমার দায়িত্ব নিতে রাজি ছিল। তারপর মাসি আমাকে মায়ের মতো করে মানুষ করেছিল। মাসি নিজের দুই মেয়েকে যা খাবার খেতে দিত আমাকেও সেই খাবার খেতে দিত। মাসি নিজের দুই মেয়েকে যে স্কুলে ভর্তি করেছিল আমাকেও সেই স্কুলে ভর্তি করেছিল। দেখতে দেখতে মাসি আরও একটি মেয়ের জন্ম দেয়। তখন মাসির বর বলতো আগে থেকেই তো আমাদের দুই মেয়ে আছে, তার উপর আরও একটা মেয়ের জন্ম দিয়েছো, তার উপর থেকে এই মেয়েটাকে হাসপাতাল থেকে নিয়ে এসে তুমি এর দায়িত্ব নিয়েছো। কি দরকার ছিল এই মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার? এমনি তো আমাদের সংসারে অনেক টানাটানি, তার উপরে বাড়তি করে এই মেয়েটার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। মাসি তো নিজের বরকে খুব একটা পছন্দ করতো না, কারণ সে যেহেতু কোনো কাজ করতো না, সারাদিন মদ খেয়ে বাড়িতেই পড়ে থাকতো। মাসি তো শুধু তার নামের অর্ধাঙ্গিনী ছিল। দেখতে দেখতে আমি বড় হয়ে উঠেছিলাম। মাসির দুই মেয়ে তো অনেক আগেই বড় হয়ে উঠেছিল। আমি তাদের চাইতে ছোট ছিলাম। তারপর মাসি আবার একটা ছেলের জন্ম দেয়। এইভাবে আমরা 5 ভাই বোন হয়ে উঠেছিলাম। ধীরে ধীরে আমরা যখন বড় হয়ে উঠলাম, তখন মাসির দুই বড় মেয়ে ছোটোখাটো কোম্পানিতে চাকরি করত এবং তারা যা টাকা ইনকাম করতো তাতে আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যেত। এদিকে আমার মাসির বরের একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, কারণ সে এত বেশি মদ্যপান করতো যে তার লিভার নষ্ট হয়ে গেছিল এবং মেশো মারা যায়। এমনিতেও তার থাকা ও না থাকাতে আমাদের সেরকম কিছুই সাহায্য হতো না। এদিকে আমি যখন স্কুলে পড়াশোনা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে মাসি বলেছিল আমাকে আর পড়াশোনা করার কোনো দরকার নেই, সেই তো ঘুরে ফিরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই খুব বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই। ওদিকে মাসির দুই মেয়ে রিনি ও বিধি তারা দুজনে চাকরি করত। আমি যখন মাসিকে বলেছিলাম তাদের মতো আমিও চাকরি করে টাকা ইনকাম করে এই সংসারে খরচ করব, তখন মাসি বলেছিল আমাকে চাকরি করার কোনো দরকার নেই, আমি বাড়ির কাজকর্ম করলে মাসির অনেক সাহায্য হবে। আসলে আমাদের বড় হওয়ার পরে মাসি বেশিরভাগ সময় অসুস্থ থাকতো, তাই আমি একটু বড় হওয়ার পর থেকেই সংসারে কাজকর্ম করতাম। কিন্তু আমার এতে কোনো কষ্ট হতো না বা খারাপ মনে হতো না, কারণ মাসিকে আমি মায়ের মতোই মনে করতাম। কারণ যাই হোক না কেন সে আমাকে মানুষ করেছিল, তাই আমি ওই কথাগুলো কোনো দিন খারাপ মনে করিনি। যে মাসির দুই মেয়ে তো চাকরি করে এবং আমি তো এই সংসারে কাজকর্ম করি, আমি তো খুশি খুশি এই সংসারে কাজকর্ম করে নিতাম। মাসি বলতো আমি যদি বাইরে চাকরি করি তাহলে বাড়ির কাজকর্ম কে করবে, কারণ মাসি তো অসুস্থ থাকার কারণে বাড়ির কাজকর্ম সেরকমভাবে করতে পারতো না। এইভাবে আরও 2 বছর আমাদের কেটে যায়। তারপরে মাসি রিমি ও বিথির বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দেয়, কারণ তাদের বিয়ের বয়স হয়েছিল এবং আমার মাসির মেয়েরা দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তারপর মাসি দিদির জন্য পাত্র দেখা শুরু করে। তখন একটা ছেলেকে রিমি দিদির জন্য আমার মাসি পছন্দ করেছিল এবং তারাও রিমি দিদিকে পছন্দ করেছিল। তারপর ওই ছেলেটার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে রিমি দিদি শ্বশুরবাড়ি চলে যায়। এইভাবে আমার মাসি রিমি দিদির বিয়ের 1 বছর পরেই বিধি দিদিরও বিয়ে দিয়ে দেয়। বিধি দিদিও বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যায়। এবার শুধু মাসির ছোট মেয়ে পায়েল ছিল। এদিকে আমিও জোয়ান হয়ে উঠেছিলাম। রিমি ও বিধির বিয়ের পরে আমাদের সংসারে অসুবিধা হয়নি।
কারণ মাসির বাড়ি দোতলা ছিল, তাই মাসি উপরের ঘর দোতলা বাসা ভাড়া দিয়েছিল এবং সেখান থেকে যা টাকা আসতো সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে যেত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে মাসি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে। সে তো বাড়ির আর কোনো কাজকর্ম করতে পারতো না, বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে পড়ে যায়। মাসি শুধু খাওয়া দাওয়া করে নিজের ঘরে আরাম করত। ওদিকে মাসির ছোট্ট মেয়েও ছেলের দেখাশোনা আমাকেই করতে হতো। আগে তো মাসি বাইরে থেকে জিনিসপাতি এনে দিত এবং আমি রান্না বান্না করতাম, কিন্তু মাসি যখন থেকে বাইরে যাওয়া বন্ধ করেছিল তখন থেকে বাইরের বাজারঘাট আমাকেই করতে হতো। মাসি তো বাইরে যেতে পারতো না, তাই আমাকেই বাধ্য হয়ে বাইরের কাজও করতে হতো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দুইটা মুদিখানার দোকান ছিল, সেখান থেকে আমি চাল ডাল কিনে আনতাম। আমি যখন প্রথম দিন ওই দোকানে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওই দোকানে একটি খুব সুন্দর জোয়ান ছেলে ছিল এবং সেই ছেলেটি জানি না কেন আমাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিল। আমি তো লজ্জায় তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম। এইভাবে যখনই রান্নাঘরে চাল ডাল ফুরিয়ে যেত তখনই আমি সেই দোকান থেকে চাল ডাল কিনে নিয়ে আসতাম। কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছিলাম, যখনই আমি ওই ছেলেটির দোকানে যেতাম জিনিস কিনতে তখনই ছেলেটা আমার দিকে ঘুরে ঘুরে দেখতো। তার তাকানো আমার মোটেই ভালো লাগতো না, আমি নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল করতাম। তাই আমি ওই ছেলেটির দোকানের বিপরীতে যেই দোকানটি ছিল সেখানে যাওয়া শুরু করেছিলাম এবং ওই ছেলেটির দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সেই দিনের পর থেকে ওই ছেলেটির দোকানে কোনো জিনিসপাতি কিনতাম না। একদিন যখন আমি ওই দোকানে গিয়েছিলাম তখন ওই দোকানটি বন্ধ ছিল এবং আমাকে বাধ্য হয়ে সেই ছেলেটির দোকানে যেতে হয়েছিল। যে ছেলেটি আমাকে ঘুরে ঘুরে দেখতো, সেদিন যখন আমি ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম তখন সে আমাকে দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়েছিল এবং মুচকি এসে বলেছিল, তুমি এতদিন আমার দোকানে আসোনি কেন? আমি তোমাকে এতদিন দেখতে পাইনি। আসলে তোমাকে কিছু বলার আছে। আমি সেই কথাটা না বলে থাকতে পারছি না। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। এর আগে আমি কোনো দিন কোনো মেয়েকে এইভাবে দেখিনি। আমি তোমাকে মন থেকে খুবই পছন্দ করি। ওই ছেলেটির মুখ থেকে এইসব কথা শোনার পরে আমি তাকে বলেছিলাম, তোমার এইসব ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নেই, আর এই কারণে আমি তোমার দোকানে আসা বন্ধ করে দিয়েছি। কিন্তু আজকে বাধ্য হয়ে তোমার দোকানে আমাকে আসতে হয়েছে, কারণ পাশের দোকানটি বন্ধ আছে। আমার কথা শুনে ছেলেটি অনেক বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর জিনিসপাতি কেনার পরে যা টাকা হয়েছিল আমি তাকে টাকা দিয়েছিলাম এবং সেই টাকাটা নিয়ে দোকানের ভেতরে ওই ছেলেটি চলে গিয়েছিল। আমিও তখন চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। ওই দোকানদার যেহেতু আমাকে ঘুরে ঘুরে দেখতো তাই আমার নিজেকে ভীষণ লজ্জা লাগতো। ওই জন্য আমি ওই ছেলেটির দোকানে যাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমার মাসি তো নিজের মেয়েদের বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছিল, কিন্তু পাড়ার লোকে যখন আমার মাসিকে আমার বিয়ের ব্যাপারে বলতো তখন মাসি তাদেরকে বলতো সে নাকি আমার বিয়ে এত তাড়াতাড়ি দেবে না, যতদিন না একটা ভালো পাত্র আমার জন্য খুঁজে পাবে। কিন্তু মাসির না চাইতেও আমার বিয়ের জন্য বিয়ের অনেকই সম্বন্ধ আসতো, কারণ আমি দেখতে যেহেতু অনেক সুন্দরী ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম যে রাস্তাঘাটে বেরোলে সবাই আমাকে দেখতো। কিন্তু আমার মাসি জানি না কেন আমার বিয়ে দিতে খুব একটা রাজি ছিল না। যদিও বা আমারও বিয়ে করার খুব একটা ইচ্ছে ছিল না, পাড়ার লোকে আমার মাসিকে বলতো মাসি যাতে আমার বিয়ে দিয়ে দেয়। তারা বলতো আমার এখন বিয়ের বয়স এবং মাসি যদি দেরি করে তাহলে আমার বয়স বাড়ার সঙ্গে হয়তো আমার জন্য তখন আর কোনো ভালো পাত্র খুঁজে পাবে না। আমার মাসির ইচ্ছে ছিল তার দুই মেয়ের একটু ধনী পরিবারে বিয়ে দেবে, কিন্তু মাসির মেয়ে দুটোই দেখতে খুব একটা ভালো ছিল না। তাই মাসির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের গরিব ঘরে বিয়ে দিতে হয়েছিল। এদিকে একদিন হঠাৎ করে রিমি দিদি জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল এবং সে মাসিকে বলেছিল সে নাকি জামাইবাবুকে নিয়ে মাসির বাড়িতেই থাকবে এবং উপরে যে ঘর দুটো মাসে ভাড়া দিয়েছিল সেই ঘরে দিদি থাকতে চেয়েছিল এবং বলেছিল ওই ভাড়াটিয়াদের যাতে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ দিদি জামাইবাবুকে নিয়ে উপরের ঘরে থাকতে চেয়েছিল। দিদির কথা শুনে মাসি তো অনেক অবাক হয়েছিল, কারণ একে তো আমরা অনেক কষ্ট করে দিন কাটাতাম, তারপর দিদি ও জামাইবাবু এই বাড়িতে থাকলে আমরা আরও বেশি অসুবিধায় পড়ব, কারণ দিদি ও জামাইবাবু এই বাড়িতে থাকলে আমাদের সেখান থেকে টাকা উপার্জন করা বন্ধ হয়ে যেত। এবং সেটাই হয়েছিল। দিদি বলেছিল সে নাকি উপরের ঘর থেকে মাসিকে ঘর ভাড়া দেবে। আমার মাসি তো কোনোদিনও চায়নি যে দিদি ও জামাইবাবু এই বাড়িতে থাক। মাসি যখন দিদিকে জিজ্ঞেস করেছিল তার শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে থাকার প্রয়োজনটা কি, তখন দিদি বলেছিল শ্বশুরবাড়িতে নাকি দিদি ও জামাইবাবুকে কেউ শ্রদ্ধা করে না, তাদের সঙ্গে নাকি বাড়ির লোক খুব খারাপ ব্যবহার করে, জামাইবাবুকে নাকি কেউ রেসপেক্ট করে না। এই কারণে দিদি তার শ্বশুরবাড়ি ছেড়ে মাসির বাড়িতে থাকতে চেয়েছিল। মাসির আর কিছুই করা ছিল না, তাই সে দিদিকে বাড়িতে থাকতে বাধা দিতে পারেনি। তাই মাসি উপরের ঘরের ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল এবং দিদি ও জামাইবাবু উপরের ঘরে শিফট হয়েছিল। আমার জামাইবাবু তো কোনো কাজও করতো না, সে তো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো।
দিদি বলেছিল তারা মাস গেলে বাড়ির ভাড়া মাসির হাতে দেবে, কিন্তু বাড়ির টাকা দেওয়া তো দূরের কথা, তারা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো। বাড়ির ভাড়া যখন আমাদের বন্ধ হয়ে যায় তখন আমাদের তো না খেয়ে দিন কাটানোর মতো অবস্থা হয়। আমাদের যা জমানো টাকা ছিল আমরা সেই টাকাগুলো ভেঙে খেতে শুরু করেছিলাম। এমনকি আমার বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কাছে যেটুকু জমানো টাকা ছিল সেই টাকা ভেঙে আমাকে চাল ডাল এনে বাড়ির লোকের পেট ভর্তি করতে হয়েছিল। আমার বাড়ির সমস্ত ভার আমার ঘাড়ে এসে পড়েছিল। বাড়ির অবস্থা যখন খুব খারাপ হতে শুরু করে তখন মাসি আমার দিদিকে বলেছিল, তোরা তো বাড়ি ভাড়া দিতে চেয়েও সেটাও দিস না, তাই আগে যেমন চাকরি করতিস এখন তুই চাকরি জয়েন কর, না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমার মাসির এই কথা শুনে দিদি মাসির উপরে অনেক রাগ করেছিল। সে বলেছিল দিদি বাইরে গিয়ে কাজ করবে, জামাইবাবু নাকি এটা একদমই পছন্দ করে না। আমাদের এরকম না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। সেদিন আমরা সারাদিন না খেয়েছিলাম। তারপর মাসি না পেরে আমার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে বলেছিল যেমন করে হোক দুইটা খাবারের ব্যবস্থা করতে। আমি আর না খেয়ে থাকতে পারছি না, তুই না হয় নিজের জমানো টাকা বের করে আমাদের সবার জন্য খাবার ব্যবস্থা কর, না হলে আমরা তো না খেয়ে মারা যাব। ওই সময় মাসিকে আমি আর না বলতে পারিনি যে আমার জমানো টাকা তো আমি অনেক আগে শেষ করে ফেলেছি। মাসি অনেক আশা করে আমার হাত ধরে বলেছিল যাতে আমি খাবারের ব্যবস্থা করি। আমি মাসিকে মায়ের মতো করে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম, কারণ আমার একটু বড় হওয়ার পরে মাসি আমার ব্যাপারে সব কিছু সত্যি কথা আমাকে বলে দিয়েছিল। মাসি আমার থেকে কোনো কিছুই লুকোয়নি। সেদিন মাসির কথা শুনে আমি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম খাবারের সন্ধানে। ভেবেছিলাম যে এই দোকান থেকে আমি জিনিসপাতি কিনে নিয়ে আসি, সেখান থেকে না হয় চাল ডাল ধার নিয়ে আসবো। কিন্তু যখন আমি ওই দোকানে গিয়ে বললাম যে আমি কিছু জিনিস ধারে নেব, তখন সেই দোকানদার আমাকে ধার দেয়নি। তারা বলেছিল নগদ টাকা ছাড়া কোনো জিনিস আমাকে দেবে না। বাধ্য হয়ে ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম এবং আমার মনে একটা ভরসা ছিল যে ওই ছেলেটির দোকানে গিয়ে ধার চাইলে সেই ছেলেটি আমাকে ধারে জিনিস দিতে রাজি হবে। তাই আমি ওই ছেলেটির দোকানে গিয়ে চাল ধার করে নিয়ে এসেছিলাম এবং সেই ছেলেটিকে বলেছিলাম আমি 2-1 দিনের মধ্যেই তার টাকা শোধ করে দেব। তখন ওই ছেলেটি আমাকে বলেছিল সে নাকি আমার কাছে কোনো টাকা নেবে না, কারণ সে আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি তাকে বলেছিলাম আমি কারো সাহায্য নেব না, আমি 2-1 দিনের মধ্যেই টাকা শোধ করে দেব, কারণ তুমি আমার কেউ নয়। আমি কেন একজন অচেনা ছেলের কাছে সাহায্য নেব? ছেলেটি তখন বলেছিল আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, তোমাদের বাড়িতে অনেক অসুবিধে আছে, তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। এর আগের দিন আমি তোমাকে যেই কথাটি বলেছিলাম সেই কথার জন্য তুমি আমাকে খারাপ ভেবে বসেছিলে, কিন্তু আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আমার বাবা মাকে যেতে বলবো। জানি না কেন আমি তো ওই ছেলেটাকে পছন্দই করতাম না, কিন্তু মনে মনে তার ব্যাপারে আমিও ভাবতাম এবং তার কথাবার্তা শুনে খুব ভালো লেগেছিল, কারণ ওই ছেলেটি অসুবিধার সময় আমার সাহায্য করেছিল। তার দোকান থেকে জিনিসপাতি নিয়ে আসার পরে বাড়িতে এসে আমি তার ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম। কোথাও না কোথাও আমার ওই ছেলেটির কথা শুনে বেশ ভালোই লেগেছিল। বাড়ি এসে তাড়াতাড়ি রান্না বান্না করে বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম এবং মাসি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চাল ডাল কোথা থেকে জোগাড় করেছি। আমি তখন মাসিকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। তখন মাসি আমাকে বলেছিল এইভাবে অচেনা ছেলের কাছে সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, আমাদের কাছে টাকা পয়সা হলে ওই ছেলেটার ধার শোধ করে দেব। আমি তখন মাসিকে বললাম মাসি আমাদের কাছে টাকাই বা কোথা থেকে আসবে? আমি যা চাল ডাল নিয়ে এসেছি এতে তো 2-1 দিন চলে যাবে, তারপরে আমরা কি করব? মাসি তখন বলল তাই তো, আমি তো এই ব্যাপারে ভেবে দেখিনি। সেদিন মাসিকে একটি লোক টাকা দিতে এসেছিল। আসলে আমাদের উপরের ঘরে যেই লোকটি ভাড়া থাকতো সেই লোকটা আমার মাসির হাতে 3 মাসের বাড়ি ভাড়া দিয়েছিল। লোকটা তার স্ত্রীকে নিয়ে মাসির উপরের ঘরে আগে ভাড়া থাকতো। লোকটা এতটাই সৎ ছিল যে তার 3 মাসের বাকি টাকা মাসিকে দিয়েছিল। আমরা তো এই ব্যাপারে ভুলে গেছিলাম যে ওই লোকটার কাছে আমরা 3 মাসের টাকা পাই। ওই টাকা পাওয়ার পরে মাসি আমাকে বলেছিল আমি যাতে ওই দোকানদারের ধার শোধ করে দিয়ে আসি। মাসির কথা মতো সেদিন আমিও ওই ছেলেটির দোকানে গিয়েছিলাম টাকা শোধ করতে, কিন্তু ওই ছেলেটি আমার কাছে কোনো টাকা পয়সা নেননি। সে বলেছিল আমি তোমার কাছে কোনো টাকা নিতে পারবো না, আমি মন থেকে তোমার সাহায্য করতে চাই এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাবো। আমাকে আর এই কথা বলে লজ্জা দেবেন না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ আমার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি তোমাকে নিজের বাড়ির বউ করতে পারবো। তাই আমি 2-1 দিনের মধ্যেই বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব এবং আমি খুব ভালোভাবে জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, কিন্তু বলো না। ছেলেটা কিন্তু আমার মনের কথা বুঝে গেছিল। সে ঠিকই বলেছিল যে আমি তাকে মনে মনে পছন্দ করতে লেগেছিলাম তার ভালো ব্যবহার দেখে। ছেলেটার নাম সাবেদ বলেছিল আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না, আমি তোমাকে অনেক সুখে রাখবো।
আমি তখন সাবেদের কথা শুনে তাকে বলেছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সে বলেছিল 2 দিনের মধ্যেই নাকি আমাদের বাড়িতে আসবে। সেদিন আমি বাড়ি গিয়ে নিজের মনে মনে হাসতে শুরু করেছিলাম। সেদিন আমি খুব খুশি ছিলাম। আমাকে দেখে বাড়ির লোক মানে মাসির মেয়েরা বলছিল, আমি কেন এইভাবে নিজের মনে মনে হাসছি? আমার কি কোনো লটারি লেগেছে? মাসির মেয়েরা এইসব কথা বলে আমাকে রাগাতে শুরু করেছিল। তারপর 2 দিন পরে সাবেদ যখন সত্যি আমাদের বাড়িতে এসেছিল তারও আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন মাসি এই বিয়েতে রাজি হয়নি। কিন্তু মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি, তখন সাবেদের মা ও বাবা বলেছিল তারা কোনো পণ নেবে না, বিয়েতে যা খরচ হবে তারাই দেবে। আমার মাসি যখন এই বিয়েতে রাজি হয়নি, তখন সাবেদ ও তার বাবা মা অনেক জোর করে আমার মাসিকে রাজি করিয়েছিল। আমার মাসি তখন তাদেরকে বলেছিল আগে তাদের ব্যাপারে খোঁজ খবর নেবে, তারপরে না হয় এই বিয়েতে রাজি হবে। আমি তো এটাই বুঝতে পারছিলাম না মাসি কী কারণে সাবেদকে আমার জন্য পছন্দ করতে রাজি ছিল না। সাবেদ ও তার বাবা যখন অনেক জেদ করেছিল, তার কিছুদিন পরে মাসি তার 2 মেয়ে রিমি ও বিধিকে নিয়ে সাবেদদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে যখন তারা সন্ধ্যাবেলায় ফিরে এসেছিল, তখন মাসির মেয়েরা আমাকে বলেছিল, বাহ দিদি, তোর তো কপাল খুলে গেছে, ওরা অনেক বড় লোক, ওদের অনেক বড় বাড়ি আছে এবং বাড়িতে সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে, তুই তো সেখানে গিয়ে রাজরানীর মতো থাকবি। কিন্তু মাসির মুখ দেখে আমি বুঝে গেছিলাম মাসি খুব একটা খুশি ছিল না। কিন্তু আমি মাসিকে রিকোয়েস্ট করেছিলাম মাসি যাতে আমার বিয়ে সাবেদের সঙ্গেই দেয়। মাসির মন খারাপ দেখে তখন আমারও মন খারাপ হয়। তখন মাসি আমার কাছে এসে বলে, মন খারাপ করিস না, তোর খুশির জন্য আমি ওদের কথা দিয়েছি যে তোর বিয়ে সাবেদের সঙ্গেই হবে। মাসি এই বিয়েতে রাজি হয়েছে সেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ছোট থেকে এত কষ্ট করার পরে আমার একটা এত ভালো ঘরে বিয়ে হতে চলেছে। তারপর বিয়ের দিন আমার শ্বশুরবাড়ির থেকেই বিয়ের সমস্ত গয়নাগাটি ও কাপড় চোপড় দিয়ে পাঠিয়েছিল। এমনকি মাসির মেয়ের জন্য অনেক দামি দামি জামা কাপড় দিয়ে পাঠিয়েছিল। আমার বিয়েটা মাসির বাড়ি থেকে হয়নি, একটি ম্যারেজ হলে আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন সকালবেলাতে আমরা সবাই মিলে ওই ম্যারেজ হলে চলে গেছিলাম। ম্যারেজ হলে চলে যাওয়ার পর আমি যখন তৈরি হয়ে বসেছিলাম, তখন মাসি আমার পাশে এসে বলেছিল, তুই তো আজকে বিদায় হয়ে চলে যাবি, তাই আমি আজ নিজের হাতে তোর জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি। অনেক ভালোবেসে তোর জন্য এই পায়েস রান্না করেছি। আমি জানি তুই আমার হাতের পায়েস খেতে অনেক ভালোবাসিস। যদিও আমার কিন্তু ওই সময় কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মাসি যেহেতু অনেক ভালোবেসে পায়েস রান্না করেছিল, তাই আমি একটুখানি খেয়েছিলাম, মাসিকে আর না বলতে পারিনি। তারপর বিয়ের পর যখন বিদায় হয়ে শ্বশুরবাড়িতে আসি, তখন শ্বশুরবাড়ি দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক বড় ছিল। ওদিকে আমার বর তো আমার সঙ্গে সময় কাটানোর জন্য খুব উত্তেজিত ছিল। তারপর ফুলশয্যার রাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তখন বর আমার কাছে এসে হাত দুটো ধরে বলেছিল, জীবনে যে মেয়েকে ভালোবেসেছি সেই মেয়েকেই বিয়ে করেছি এবং তোমাকে বিয়ে করে আমি নিজের ভালোবাসা সার্থক করেছি। আমি তোমাকে নিজের জীবনে পেয়ে খুব খুশি। বর যখন আমাকে ভালোবেসে এই কথাগুলো বলছিল, তখন জানি না কেন আমার শরীর খুব খারাপ করছিল। এমনকি তখন আমার মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে, আমার চোখটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মনে হচ্ছিল আমার পেটের ভেতর থেকে যেন সব কিছু বেরিয়ে চলে আসবে। যদিও বা আমি ওই পায়েস ছাড়ার কিছুই খাইনি। আমি চেষ্টা করছিলাম বরের কথায় ধ্যান দিতে, কিন্তু আমি আর পারছিলাম না। হঠাৎ করে আমার শরীর অনেক বেশি খারাপ হয়েছিল। ধীরে ধীরে আমি সব কিছু আবছা দেখতে পাচ্ছিলাম। বরের কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার মুখ দিয়ে সাদা রঙের ফেনা উঠতে শুরু হয়ে যায়। আমার মুখ দিয়ে ফেনা উঠতে দেখে বর আমাকে জড়িয়ে ধরে বলেছিল, নিধি তোমার কি হয়েছে বলো। শুধু এই কথাটা আমার কানে এসেছিল। তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার আর কোনো হুঁশ ছিল না। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে আছি এবং আমার পাশে কেউ নেই। একজন নার্সকে দেখতে পেয়ে যখন জিজ্ঞেস করলাম আমি হাসপাতালে কেন, তখন নার্স বলেছিল আমাকে নাকি বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি তখন নার্সকে জিজ্ঞেস করলাম আমার বাড়ির লোক কোথায়। তখন নার্স বলেছিল আপনার বাড়ির লোক সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরে এসেছে দেখে নার্স ডাক্তারকে নিয়ে এসেছিল। ডাক্তার যখন আমার চেক আপ করছিল, তখন ডাক্তার আমাকে বলেছিল এটা নাকি পুলিশ কেস, তাই পুলিশকে ফোন করতে হবে। ওই সময় আমার মাসি হাসপাতালে রুমে এসে কেঁদে কেটে ডাক্তারকে বলছিল আমার মেয়েকেও শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করার চেষ্টা করেছে। ওই সময় আমার শ্বশুরবাড়ির লোকেরাও হাসপাতালের রুমের ভেতরেই ছিল। আমার শাশুড়ি তখন মাসির কথা শুনে বলল, আপনি এটা কী ধরনের কথা বলছেন?
আমরা বৌমাকে কেন হত্যা করব? আমরা তো নিজে পছন্দ করে আমাদের ছেলের জন্য বউ করে নিয়ে এসেছি, তাহলে আমরা কেন হত্যা করব? এই সময় বর কাছে এসে আমার হাত ধরে বলল, আমি বা আমার পরিবারের লোক কখনোই এই জঘন্যতম কাজ করতে পারি না, কারণ আমি যেমন তোমাকে ভালোবাসি আমার পরিবারের লোকজনও তোমাকে ততটাই ভালোবাসে। তাই আমাকে বিশ্বাস করো, আমরা এরকম কিছুই করিনি। ডাক্তার বলেছিল আমি যখন শেষ খাবার খেয়েছি, শেষ খাবার খেয়ে নাকি অসুস্থ হয়েছি। আমি তখনই বুঝে গিয়েছিলাম কে হত্যা করার চেষ্টা করেছে। আমি ওই সময় ডাক্তারকে পুলিশ ডাকতে বারণ করেছিলাম, কিন্তু ডাক্তার আমার কোনো কথা শোনেনি। তারা বলেছিল পুলিশ তো আগেই চলে এসেছে। পুলিশ আসার পরে যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, তখন পুলিশকে বলেছিলাম আমি এই ব্যাপারে কিছু জানি না এবং আমার মনে হয় না যে কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে। পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কি কারো উপরে কোনো সন্দেহ আছে, তখন আমি ইচ্ছে করে পরিষ্কার ভাষায় পুলিশকে বলেছিলাম যে না, আমার কারো উপরে কোনো সন্দেহ নেই। তখন পুলিশ সেখান থেকে চলে গেছিল। পুলিশ চলে যাওয়ার পরে আমি মাসিকে নিজের কাছে ডেকেছিলাম এবং সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে সে আমাকে কেন হত্যা করার চেষ্টা করছে। তখন মাসি কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোকে কেন মারবো? আমি তোকে নিজের হাতে বড় করেছি, তাহলে আমি কেন তোকে হত্যা করব? তখন মাসিকে বলেছিলাম, এই প্রশ্নটার উত্তর তো আমি তোমার কাছে জানতে চাই। তুমি তো আমাকে মায়ের মতো করে বড় করেছো, তাহলে তুমি আমাকে কেন মারার চেষ্টা করলে? দয়া করে তুমি আমাকে আর কোনো মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে সব কিছু সত্যি কথা বলো। আমার থেকে কোনো কিছু লুকিয়ে আর কোনো লাভ নেই। মাসি যখন বুঝে গেছিল আমি সব কিছু জানতে পেরেছি, তখন সত্যি কথা বলতে বাধ্য হয়েছিল। তখন আমার মাসি যা বলেছিল সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। সে বলেছিল আমার বিয়ে হয়ে গেলে তার সেবা যত্ন কে করবে, কে তার খেয়াল রাখবে, তার সংসারের সমস্ত কাজকর্ম কে করবে, এবং তার যেহেতু বয়স হয়েছে তাই তার সঙ্গে কে থাকবে। এই কারণে মাসি চায়নি যে আমার বিয়ে হয়। তাই ওই পায়েসের মতো বিষ দিয়ে মাসি আমাকে খাইয়েছিল, যাতে করে আমি মরে যাই এবং আমার মারা যাওয়ার পরে সে আমার শ্বশুরবাড়ির লোকেদের উপরে আরোপ লাগাবে যে তারা নাকি আমাকে হত্যা করেছে, এবং এই সুযোগে তারা যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে তখন মাসি 20 থেকে 30 লাখ তাদের কাছ থেকে হাতিয়ে নেবে। তাই মাসি আমাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং মাসি ভেবেছিল ওই 20 থেকে 30 লাখ দিয়ে তার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। এই ভেবে মাসি সব কিছু প্ল্যান করেছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় আমি বেঁচে গেছি। মাসি তো এটা জানার চেষ্টাই করেনি যে আমি তো আগে থেকে তাদের জন্য ভেবে রেখেছিলাম যে শ্বশুরবাড়ি যাওয়ার পরে বরকে বলবো আমাকে যাতে কোনো একটা কাজে নিযুক্ত করে এবং সেখান থেকে যা টাকা পাবো সেই টাকা আমি মাসিকে দিয়ে দেব, তাহলে মাসির সংসারটা চলে যাবে। আমি যখন মাসিকে বলেছিলাম যে আমি তার জন্য আগে থেকেই সব কিছু ভেবে রেখেছিলাম, তখন মাসি অনেক লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমি আর পুলিশকে ফোন করে ডাকিনি, কারণ যতই হোক মাসি আমাকে মানুষ করেছিল। তাই আমি মাসিকে আর কোনো কষ্ট দিতে চাইনি, এবং সেও যেহেতু বুঝতে পেরেছিল যে সে অনেক বড় ভুল কাজ করেছে, তাই আমাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছিল। আমাদের মধ্যে সব কিছু মিট হয়ে যাওয়ার পরে বর আমাকে চাকরি করতে দেয়নি। সে বলেছিল তোমাকে চাকরি করার দরকার নেই, তাই সে মাসিকে সংসার চালানোর খরচ দিত। শুধু তাই নয়, মাসির ছোট মেয়ে যখন বড় হয়ে উঠেছিল তখন আমার বর তার ভালো ঘরে বিয়ে দিয়েছিল। এখন আমার মাসিরও কোনো কিছুর অভাব হয় না, বরং আমাকে অনেক ভালোবাসে। তাই আমার মাসিও আমার বোনের খেয়াল রাখে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এরকম বর পেয়ে, এবং আমার বরের সবসময় সুস্থ থাকার কামনা করি। আমি বরের সঙ্গে অনেক সুখে আছি বন্ধুরা। তোমরাও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।